পুঁজিবাজারে টানা দরপতন, আতঙ্কে শেয়ার ছেড়ে দিচ্ছেন অনেকে। কারসাজি হচ্ছে কিনা খতিয়ে দেখবে বিএসইসি। অসাধু ব্যবসায়ী এবং ডিলার চক্রের কারসাজিতে সার সংকট চরমে, সরবরাহে ঘাটতি নেই দাবি কৃষি বিভাগের। মার্কিন পণ্যে কানাডার পাল্টা শুল্ক আরোপ কার্যকর হবে 8ই সেপ্টেম্বর থেকে। আর্থিক ঝুঁকি কমাতে প্যাকেজ ঘোষণা। আমন্ত্রণ বিজনেস স্টুডিওতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছে আমি রাবিয়া স্মৃতি। প্রথমে পুঁজিবাজার প্রসঙ্গ। চরম অস্থিরতা চলছে পুঁজিবাজারে। 2 সপ্তাহের টানা দরপতনে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম নেমে গেছে তলানিতে। কমেছে সূচক এবং লেনদেনও। সংশ্লিষ্টরা বলছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অযাচিত হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রক সংস্থার প্রধানের মন্তব্যে আতঙ্ক তৈরি হয়েছে। শেয়ার বিক্রি করে দিচ্ছেন অনেকে। বড় বিনিয়োগকারীরাও নিরাপদ দূরত্বে রয়েছে। যদিও নিয়ন্ত্রক সংস্থা বলছে যে দর পতনের বিষয়ে কারসাজি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। টানা দরপতনের পর নতুন কমিশনে কিছুটা আস্থা ফেরে বিনিয়োগকারীদের মধ্যে। ঘুরে দাঁড়াতে শুরু করে পুঁজিবাজার। গতি ফিরে পাই সাধারণ মূল্য সূচক এবং লেনদেনের পরিমাণ। কিন্তু আবারও সেই ছন্দপতন। ধারাবাহিকভাবে কমছে সূচক এবং লেনদেনের পরিমাণ। মূলত মার্জিন ঋণ নীতিমালায় সংশোধন এবং নিয়ন্ত্রক সংস্থার প্রধানের কিছু বক্তব্যে অস্থির হয়ে ওঠে পুঁজিবাজার। আতঙ্ক ছড়িয়ে পড়ে বড় বিনিয়োগকারীদের মধ্যে। শুরু হয় পতন। এরপর ঢাকা স্টক এক্সচেঞ্জের অযাচিত হস্তক্ষেপ সেই পতন আরও ত্বরান্বিত করে। টানা 2 সপ্তাহের পতনে ডিএসইর মূল সূচক কমেছে 250 পয়েন্টের বেশি। চলতি সপ্তাহের প্রথম 2 কর্মদিবসেই কমেছে প্রায় 150 পয়েন্ট। 1,500 কোটি টাকার লেনদেন নেমেছে 500 কোটির ঘরে। টানা পতনে সবচেয়ে বেশি ক্ষতির মুখে সাধারণ বিনিয়োগকারীরা। তাদের ব্যক্তি স্বার্থের কারণে এখানে বাজার নিয়ে মানুষের ভাগ্য নিয়ে এখানে সিনেমিনি খেলা হচ্ছে। ধারাবাহিকভাবে একটা জরিমানা করা হইতেছে, তদন্ত কমিটি হচ্ছে, অথচ যখন মার্কেট বড় ধরনের ক্রাশ হইতেছে সেটা থামানোর জন্য উদ্যোগ কিছু হইতেছে, এটা দৃশ্যমান আমরা দেখতেছি না। যারা শেয়ার বিক্রি করে চলে যায় ওরা আসলে বড় প্যানিক সৃষ্টি করে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা কখনোই প্যানিক সেল দেয় বসে থাকে না কখনোই। এখনও এই আতঙ্কটা আমাদের মধ্যে আছে। আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, এখন বড় বড় বিনিয়োগকারী যারা গেমলার, যারা এখানে মার্কেট প্লেয়িং করে, ওরা তো আসলে এখন চুপচাপ আছে। সংশ্লিষ্টরা বলছেন নানামুখী সংকটে দেশের অর্থনীতি। জ্বালানি স্বল্পতায় বন্ধের মুখে অনেক কারখানা, যার নেতিবাচক প্রভাব পড়ছে পুঁজিবাজারেও। এর সাথে যোগ হয়েছে নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ, যা বাজারকে উন্নয়নের চেয়ে ক্ষতি করছে বেশি। বড় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিলে বাজারে গতি ফেরানো কঠিন হবে বলেও মনে করেন তারা। আমাদের কথাগুলোই কিন্তু আসলে এখানে বাজারের আস্থার জায়গাটাকে নষ্ট করেছে। বাজারকে বাজারের গতিতে চলতে দিতে হবে। এত বেশি ইন্টারভেনশন বাজারে যদি সবাই ইন্টারভেনশন করে, যার জায়গা থেকে যে যেখানে ইন্টারভেনশন করতে পারেন তার সর্বোচ্চ ইন্টারভেনশন যদি করেন, তাহলে সে এত ইন্টারভেনশনের ভিতরে একটা বাজার কখনো চলতে পারে না। এই সার্ভেলেন্সের বিষয় হয়ে থাকে, কোনো ব্যাড প্লে হয়ে থাকে, অবশ্যই বলবে। কিন্তু ঢালাও এরকম চিঠি দেয়া কিংবা ফোন করে জিজ্ঞেস করা যে এইরকম পাঠায় দেন, ওনার ডিটেলস পাঠান, এইটা তো মানুষ তো প্যানিক হয়ে যায় যে কেন হঠাৎ করে ডিএসসি এরকম চাচ্ছে। প্রথমটা হইল যে ক্রিমিনাল কেস হবে, ওইটা নিয়ে একটা ধাক্কা আসলো বাজারে। ওইটা চেয়ারম্যান সাহেব বলে দিলেন যে না এরকম কোনো কথা হয়নি। ওইটা শেষ হলো তো ডিএসসি এরকম চিঠি পাঠানো শুরু। বিশ্লেষকরা বলছেন বাজারে স্বচ্ছতা আনা এবং কারসাজি বন্ধে নিয়ন্ত্রক সংস্থা তদারকি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে আতঙ্ক তৈরি হয় এমন কোনো উদ্যোগ নেওয়া ঠিক হবে না। এখন ধরুন ফোন দিয়ে বাই সেল করার কোয়ালিটিটা, এটা আপনারা হয়তো ভালো জানেন কোন বিষয়ে। যদি এমন হয় যে তারা চায় যে বাজারে প্যানিক তৈরি না করে আমরা তাদেরকে সতর্ক করলাম, তাহলে তো ফোন দিতেই পারে। আর যদি আপনি প্যানিক করার জন্য করেন তাহলে তো নিঃসন্দেহে এটা নেতিবাচক প্রভাব পড়বে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে পুঁজিবাজার উন্নয়নে শুরু থেকেই তৎপর বর্তমান কমিশন। বাজার বান্ধব করা হয়েছে মার্জিন ঋণ নীতিমালা। সাম্প্রতিক পতনে কারো কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। ধারাবাহিক পতনের কোনো কারণ এটা রয়েছে কিনা কমিশন এগুলো খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে। চেয়ারম্যান স্যার বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়েছে,
এই বক্তব্যগুলো দেখা গিয়েছে যে বিভিন্ন সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া কিছুটা মিসলিডিং করে এটাকে প্রচার করেছে। এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা আমাদের প্রেস রিলিজ দিয়ে এটা স্পষ্টীকরণ করে দিয়েছি। অভিযোগ থাকলেও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই বলেও দাবি করেন মুখপাত্র আবুল কালাম। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সার সংকটে প্রতিদিনই বাড়ছে কৃষকের ভোগান্তি। ডিলারের কাছে মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ সার, অন্যদিকে খুচরা দোকানে পাওয়া গেলেও কিনতে হচ্ছে বাড়তি দামে। চাষিদের অভিযোগ যে অসাধু ব্যবসায়ী এবং ডিলারদের কারসাজি কারণে তৈরি হয়েছে সংকট। যদিও ডিলাররা বলছেন তারা সরবরাহ পাচ্ছেন কম, অন্যদিকে সারের কোনো সংকট নেই দাবি করছেন কৃষি বিভাগ। বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে আমনের আবাদ। চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে চাষিদের, কিন্তু সার সংকটের কারণে দুশ্চিন্তা কাটছে না। আইডি কার্ড জমা দিয়ে 1350 টাকা নেয়। আমার 6 বিঘা জমিন, আমি 1 বস্তা সার নিছি। সারার তুরটি হবার লাগছে, সার পাই নিয়ে তার জন্য আমার আবারটা বসি যাবার লাগছে। সার বেগরে খেত নষ্ট হয়ে যেতে আছে, সার পাইতে আসি না, নাই ধরে সার নেওয়া তো ফিরে ফিরে মারামারি। শুধু আমনই নয়, অন্যান্য ফসল চাষেও সার সংকট ভোগাচ্ছে কৃষককে। ডিলারের কাছে দিনের পর দিন ধর্ণা দিয়েও কাঙ্ক্ষিত সার পাচ্ছেন না তারা। বাধ্য হয়ে অনেকে বেশি দামে সার কিনছেন, কেউ আবার বাড়তি টাকা দিয়েও সার পাচ্ছেন না। এদিকে সময় মতো জমিতে সার না দেয়ায় গাছে দেখা দিয়েছে বিভিন্ন রোগব্যাধি। দাম বেশি, আবার সিরিয়ালে থাকুন নাগে, 1 সপ্তাহ দেরি করা, নানান ধরনের বাহানা টানা এই ধরনের কথাবার্তা বলে। সার মোটামুটি পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি। এবার ইউরিয়া সার 150 টাকা ধরা নিছে, পটাশ 150 টাকা, 20 যেটা দিছিল 20 টাকা, সেটা হয়েছে 50 টাকা, 100 টাকা। সবজি গাললেও সার নাগে, তারপরে মনে করে রোয়াজ ধান ক্ষেত বাড়ি তো সার নাগে, আমরা তো দাম দিয়েও পাচ্ছি না। কৃষকদের অভিযোগ, অসাধু ডিলাররা সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এমন কারসাজি চলছে বলেও দাবি করেন অনেকে। ডিলারের কাছে গেলে তো পাই না, ওরা বলে সার আমার কাছে নাই, শেষ হয়ে গেছি, আগে এসে নিই, এখন করতে দিই। এখন খুচরা দোকানের কাছে ওখানে পাওয়া যায়, ওরা একটু দাম বেশি নেয়। পাওয়া যায় না, টাকা দিয়েও পাওয়া যায় না। 40-50 টাকা সারের কেজি, প্রতিটা সারের কেজি ওই কেজি। আর সারের ক্রাইসিস, সার পাওয়া যায় না। কিছু অসাধু ডিলার আছে বা ব্যবসায়ী আছে, তারা সার মজুত করে রাখতেছে। বিএনপি সরকার ইতিপূর্বে ছিল তখন সারের ক্রাইসিস, এখন আবার বিএনপি সরকার আছে, আবার সারের ক্রাইসিস। এই ঘটনাটা কিছু চক্রের কারণেও হয়, কারণ ডিলারের চক্রান্তর কারণেও হয়। অবশ্য ডিলারদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, সরবরাহ কম থাকায় চাষিদের চাহিদা মতো সার দেয়া যাচ্ছে না। অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন তারা ডিলারের থেকেই সার কিনে বিক্রি করছেন। অল্প মাল গাড়ি মিল করতে হয়তো এই 24 বস্তা 8 বস্তা এই সারটা তো আর দেওয়া যায় না, গাড়ি পাবো কিভাবে দূরে থেকে গোড়াশাল থেকে। এই জন্য ওনারা মিলাইতে একটু সময় লাগে, সময়ের কারণে একটু দেরি করে। আমাকে যেভাবে বাক করে দেয় ওইভাবে আমরা আইনা বিক্রি করি। কৃষকের চাহিদা পূরণ করতে পারছেন? যতগুলো আমাদের ছোট মানে ব্লকটা ছোট, সেই হিসাবে মোটামুটি আমরা চাহিদা পূরণ। বড় ডিলারদের কাছ থেকে আনতেছি, আমি খুচরে বেচতেছি। আমরা ডিলার না, কিন্তু ডিলার ওরা ওইখান থেকে খুচরে বেচতেছি। যেভাবে দিচ্ছে 2-4টে 5টা বস্তা দিচ্ছে, আমরা আনি 2 দিন 3 দিন বেচতেছি, আবার যা আনতেছি বেচতেছি। ওখানে সরকারি রেট নিচ্ছে, আমরা ওখান থেকে আনিয়ে খরচ সহ 1 টাকা পার কেজিতে 1 টাকা বেশি দিয়ে বেচতেছি। কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকটই নেই, তবে অসাধু ব্যবসায়ীদের কারসাজির বিষয়ে তাদের জানা আছে, তাই নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আমরা যেটা চাহিদা মানে চেয়েছিলাম আমরা সেগুলো সম্পূর্ণ পেয়েছি এবং আমাদের ডিলাররা এটা উত্তোলন করছে। তো আমার যে মজুত আছে সেই মজুত যথেষ্ট, তো আশা করি আমাদের মানে সংকট হবে না। যা চাহিদা ছিল সে অনুসারে আমরা সার পেয়েছি এবং উত্তোলন করা হয়েছে এবং কৃষকরা সেটি ব্যবহারও করছেন। তো আমাদের কুড়িগ্রাম জেলায় এই মুহূর্তে সারের কোনো সংকট নেই। শুধু মৌখিক আশ্বাস নয়, ফলন বিপর্যয় ঠেকাতে সরকার নির্ধারিত দামে যেন চাহিদা মতো সার পাওয়া যায় সেই বিষয়টি নিশ্চিত করার দাবি চাষিদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বর্ষাকালীন এবং ঘেরের পাড়ে সবজি আবাদের নীরব বিপ্লব ঘটেছে সাতক্ষীরাতে। দিন দিন বাড়ছে সেখানে আবাদের পরিধি। জেলার চাহিদা মিটিয়ে নানা ধরনের সবজি সরবরাহ হচ্ছে রাজধানী সহ সারা দেশে। তবে কৃষকদের অভিযোগ যে ফলন ভালো হলেও ন্যায্য মূল্য পাচ্ছে না সেখানকার কৃষকেরা। কৃষি বিভাগ অবশ্য জানিয়েছে যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। সাতক্ষীরা সদরের আলিপুর গ্রামের কৃষক মোক্তার আলী
6 বিঘা মাছের ঘেরপাড়ে বরবটি ও মাচান পদ্ধতিতে করেছে শশার চাষ। এবছর ফলন ভালো, লাভবান হওয়ার আশা করছেন এই কৃষক। বরবটি লাগাইছি, শশা লাগাইছি, পিঁপি লাগাইছি, মাছের চাষ করেছি। আল্লাহর রহমতে এতে আমি লাভবান হতে পারবো ইনশাল্লাহ। একই গ্রামের কৃষক কাশেম আলী 3.5 বিঘা জমিতে একই পদ্ধতিতে করেছেন সবজি আবাদ। বাজারে দাম কম পাওয়ার অভিযোগ তার। অন্য কৃষকদের অভিযোগ একই। কৃষি বিভাগ বলছে মাছ ও সবজি একসঙ্গে চাষ, তাই লোকসান নয়, লাভবান হবেন চাষিরা। এই যে বরবটি করেছি আর এই শশা করেছি, আর এর পরে করবো ধরেন ওই টমেটো। সার কীটনাশক ওষুধের দাম অনেক, এই কারণে লাভবান হতে পারতেছি না। আবার এদিকে বেচাখানার দিকতে শশা 8 টাকা, বরবটি দিতে 18 টাকা 17 টাকা। আগে শুধুমাত্র মাছ চাষ করতো, ভেড়ি ফেলানো থাকতো, কিন্তু কৃষক প্রথম যখন ওই দেখলো 2-1 ওই ভেড়িতে সবজি করছে, ওই দেখা দেখি তেমন লাভবান হচ্ছে। প্রত্যেকেই এখন সবজি চাষ করে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকেই লাভবান হচ্ছে। কৃষি বিভাগ বলছে জেলায় এবছর 4,687 হেক্টর জমিতে বর্ষাকালীন ও ঘেরের পাড়ে সবজি আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25,700 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 90 কোটি টাকা। ক্ষেত থেকে সংগ্রহের পর ব্যবসায়ীর হাত ঘুরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন কয়েকশো টন করলা, বরবটি, লাউ, শশা সহ নানা ধরনের সবজি চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। এখান থেকে আপনার করলা, বন্ধন উস্তা, আপনার শশা, দেশি ক্ষীরা, বটবটি এইগুলা। দিন দিন আবাদ বাড়ছে, বিপণন ব্যবস্থা ভালো না থাকায় সুবিধা নিচ্ছে মধ্য স্বত্বভোগীরা। বিপণন অধিদপ্তর এগিয়ে আসলে কৃষকরা ন্যায্য দাম পাবেন বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। অনেক কৃষক আছে যে তারা দূরে পাঠাতে পারে না বড় আড়ত বা ইসের মাধ্যমে, যে মাঝখানে যে একটা আছে, আমাদের বিপণন অধিদপ্তরকে এক্ষেত্রে যদি এগিয়ে আসতে পারে, আমাদের মার্কেটিং ব্যবস্থা যদি আমাদের আরেকটু সচল হয়, মার্কেট লিঙ্কেজটা যদি কৃষকের সাথে ডিরেক্ট আমরা করাতে পারি, এই ক্ষেত্রে কৃষক সঠিক দাম পাবে। কৃষি বিভাগ জানিয়েছে সাতক্ষীরায় গেল বছর থেকে এবছর সবজি আবাদ বেড়েছে 80 হেক্টর জমিতে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। এবার সোনালী আঁশ পাটকে অবলম্বন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কিশোরগঞ্জের কৃষকেরা। মৌসুমের শুরুতেই বাজারে তেজিভাব বিক্রি হচ্ছে 4 থেকে 4,500 টাকা মন দরে। এতে বেজায় খুশি চাষিরা। তবে পাট চাষ করে হতাশ নেত্রকোনা চাষিরা। উৎপাদন খরচ বৃদ্ধি এবং ন্যায্য মূল্যে বিক্রি করতে না পেরে আগ্রহ হারাচ্ছেন তারা। এক সময়ের স্বর্ণতন্তু সোনালী আঁশ খ্যাত পাট চাষে দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা হিসেবে পরিচিত ছিল কিশোরগঞ্জ জেলা। তবে 80-র দশক থেকে পাট শিল্পে ধস নামতে শুরু করলে ম্লান হয়ে ওঠে অতীত গৌরব। বাজারে দেখা দেয় পাটের অস্বাভাবিক দরপতন, ফলে পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নেয় কৃষক। তবে অর্ধযুগ ধরে পরিবর্তন দেখা যাচ্ছে কিশোরগঞ্জ জেলায়। বাড়তে থাকে চাহিদা, বাজার দরেও আসে তেজিভাব। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেন স্থানীয় কৃষক। মানভেদে মন প্রতি পাট বিক্রি হচ্ছে 4 থেকে 4,500 টাকা দরে। প্রতি মনে উৎপাদন খরচ পড়ছে সর্বোচ্চ 1200 টাকা। পাটের বছর ভালো দাম আছে, এতে আমরা গৃহস্থ অনেক খুশি। অন্য ফসল ধান কনি এখন ফসলের আমরা তেমন একটা লাভবান না, পাটের প্রতি আমাদের লক্ষ্য বেশি। পাট আনছি বাজারে লিয়েছি 4,000 টাকা মন বেচছি। 4300-4400 থেকে এখন 4,000 টাকা কিনতেছি। আমদানি হচ্ছে, বাজারে একটু নিচের দিকে নামছে। বিভিন্ন জায়গায় পাট রপ্তানি হচ্ছে, যশোর, নোয়াপাড়া, পিয়ারপুর, গোড়াশাল। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। স্থানীয় কৃষি অফিস বলছে পাট পণ্যের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধির পাশাপাশি রপ্তানি অব্যাহত থাকলে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ডানা মেলবে। সরকারের নানাবিধ উদ্যোগের কারণে পাটের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পাটজাত পণ্যের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি পাট বিদেশে রপ্তানির যথেষ্ট রকমের সম্ভাবনা দেখা দিয়েছে এবং রপ্তানি হচ্ছে। তবে ভিন্ন চিত্র নেত্রকোনা জেলায়। উৎপাদন খরচের সাথে বাজারের মূল্যের তেমন মিল খুঁজে পাচ্ছেন না চাষিরা। বলছেন সময় মতো সার, বীজে প্রণোদনা আর ন্যায্য বাজার মূল্য পেলে এখনও পাটের সোনালী দিন ফিরিয়ে আনা সম্ভব। প্রতি মন বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকায়। মনে মাত্র খেত করি 10 কাটা, এটা ফুসায় না অনেক বুঝো না। গত বাজারে 4,500 টাকা দর হাট আছে, মনে মাত্র এই 3200 টাকা দর হয়েছে। 20 কাটা জমি পাট করতাম, এখন এই পাটের দর নাই, এখন এই খুব কম করে কিন্তু খালি কুড়াই বসে এই
পাট করে মাত্র ধরার পরে হেডি করি প্রায় 4,000 টাকা হরে হরে এই একটা টাকা তো এই তোলানি কাটানি খোঁচানি এটা হুসে না। যদিও কৃষি বিভাগ বলছে পাট চাষ বাড়াতে কৃষকদের উন্নত বীজ সরবরাহ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। সরকারি অনুদানে আমরা পাটের কেনা বীজ দিয়েছি। এছাড়াও আমরা জানি যে পাট অধিদপ্তর আছে, সেখানে তারা কিন্তু তাদের মাধ্যমে কৃষকদেরকে পাটের বীজ বিতরণ করছেন, যাতে এই পাটের এরিয়া এবং উৎপাদন বৃদ্ধি পায়, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। চলতি বছর জেলায় 4,510 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে 2,840 হেক্টর জমিতে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন শুল্ক আরোপের জবাবে 7 শতাধিক পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের সমপরিমাণ অর্থাৎ প্রায় $19.9 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অটোয়া, যার আওতায় পড়বে লোহা, অ্যালুমিনিয়াম, দুগ্ধজাত খাবার, গৃহস্থালী এবং কৃষি সরঞ্জাম, কাগজ, প্লাস্টিক, ইলেকট্রনিক্স সহ বহু পণ্য। আগামী 8 সেপ্টেম্বর থেকে এসব পণ্যে কার্যকর করা হবে 15 থেকে 50% পর্যন্ত শুল্ক। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ছোট এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আর্থিক ঝুঁকি কমাতে $5.42 বিলিয়ন প্যাকেজও ঘোষণা করেছে কানাডা প্রশাসন। আন্তর্জাতিক আরও একটি প্রসঙ্গ। নতুন মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের পর আলোচনায় ইরানের শীর্ষ বাণিজ্য সহযোগী দেশগুলো। তালিকা শুরুতেই চীন, সংযুক্ত আরব আমিরাত, তুরস্কের নাম। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্যানুযায়ী তেহরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বেইজিং, দুবাই, আঙ্কারা, বাগদাদ, মস্কো এবং দিল্লির সাথেও রয়েছে উল্লেখযোগ্য সমপরিমাণের বাণিজ্য। 5,000-এরও বেশি নিষেধাজ্ঞা বয়ে বেড়ানো ইরানের জন্য অর্থনীতির চাকা সচল রাখাটাই এখন বিরাট চ্যালেঞ্জের। আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশ ইরান। এই সংখ্যা ছাড়িয়েছে 5,000। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমাদের বিধিনিষেধে ক্রমেই অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তেহরান। বার্ষিক মুদ্রাস্ফীতি পৌঁছেছে 66%। প্রতি মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্ন 20 লাখ রিয়ালে নেমেছে ইরানি মুদ্রার মান। প্রতিকূল এমন পরিস্থিতিতেও ভগ্নদশার অর্থনীতি জিইয়ে রাখতে মরিয়া ইরান। দেশটির আয়ের উৎসে যখন নতুন করে কার্যকর মার্কিন নিষেধাজ্ঞা, তখন আবারও আলোচনায় ইরানের প্রধান বাণিজ্য সহযোগী দেশগুলো। এ তালিকায় রয়েছে চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও তুরস্ক। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য বলছে 2024 সালে ইরানের মোট রফতানির পরিমাণ $56 বিলিয়ন। সর্বোচ্চ পরিমাণ রফতানি হয়েছে যথাক্রমে চীন, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে। এর মধ্যে শুধুমাত্র বেইজিংয়ের সাথেই বাণিজ্য প্রায় $14.5 বিলিয়ন, যার সিংহভাগ অপরিশোধিত জ্বালানি তেলের। একই সালে ইরান সবচেয়ে বেশি পণ্য আমদানি করেছে সংযুক্ত আরব আমিরাত থেকে, ডলারের অঙ্কে পরিমাণ $21 বিলিয়নের বেশি। চীন ও তুরস্ক থেকে আমদানি হয়েছে প্রায় $30 বিলিয়ন সমমূল্যের। ইউরোপ থেকে সেই পরিমাণ $6 বিলিয়ন কিছুটা বেশি। তবে মিসাইল হামলার অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি তেহরানের সাথে সকল অর্থনৈতিক লেনদেন ছিন্ন করে আমিরাত। এতে করে চরম বিপাকে পড়তে হবে ইরানকে, কেননা দেশটির মোট আমদানির 30% যোগানদাতা সংযুক্ত আরব আমিরাত। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে যেসব প্রযুক্তি ইরানিরা কিনতে পারতেন না, তার বেশিরভাগই আসতো আমিরাত থেকে। নতুন মার্কিন নিষেধাজ্ঞার ফলে বিপাকে পড়বে তুরস্ক, ইরাক, ভারত, পাকিস্তানের মতো ইরানের অন্যান্য বাণিজ্য সহযোগী দেশগুলো। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।